সবাইকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে। আশা করছি সকলে ভালো আছো। আর বেশি দিন নেই, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে। আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির গ্রুপ সি থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে, ঠিক আছে, যেগুলি আর কি সব থেকে গুরুত্বপূর্ণ এবং কি টাইপের প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারটিও আমি কিন্তু এর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, কেমন? আর অবশ্যই যদি কোনো কোয়ারি থাকে, তোমার কোনো বিষয় জানার থাকে, সেটা কমেন্ট করে জানাতে পারো। ওকে। আর একটা বিষয়, যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কেননা এই চ্যানেলেই তোমাদের জন্য প্রতিনিয়ত এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য ভিডিও আপলোড করা হবে, সেটি তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, চলো আলোচনা শুরু করি। প্রথমে দেখো রয়েছে যে বিষয়টি, প্রথম প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করতে বলছে। এখানে রয়েছে অপশানে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট 1962, তখন মহাসচিব ছিলেন ড্যাগ হ্যামারশিল্ড। সুয়েজ সংকট 56 সালে, তখন ছিলেন ড্যাগ হ্যামারশিল্ড। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ 2003, তখন ছিলেন কোফি আন্নান। আর অপশান ডিতে রয়েছে কোরিয়া সংকট 1950, তখন ছিলেন ট্রেগভিলি। উত্তর হয়ে যাবে প্রশ্নটির অপশান এ। ওকে, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট 1962 সাল, এটা হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটির। কেননা 62 সাল যখন ছিল কিউবা ক্ষেপণাস্ত্র সংকট হয়, তখন ছিলেন মহাসচিব মায়ানমারের উঠান্ট। ওকে, কাজেই উত্তরটি এখানে ভুল হয়ে যাবে। ওকে, বাদবাকি সবগুলি ঠিক। নেক্সট 2 নম্বর প্রশ্ন রয়েছে, কে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ভূমিকাকে, এটা কে হবে, একটু স্পেলিং মিস্টেক আছে, নীরব কূটনীতি বলে উল্লেখ করেছেন? ইচেল বার্জর, এস.এল. সুম্যান, গুডস্পিড, ওয়াল্টাস। খুবই ভালো প্রশ্ন এটিও। উত্তর হয়ে যাবে অপশান সি, নীরব কূটনীতি বলেছেন গুডস্পিড। ওকে, গুডস্পিড। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, কোন রাষ্ট্রের ভেটো ক্ষমতার প্রভাবে কোন রাষ্ট্রের ভেটো ক্ষমতার প্রভাবে বাংলাদেশ প্রথম প্রচেষ্টায় জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করতে পারেনি? বেশ ভালো প্রশ্ন, এই টাইপেরই প্রশ্ন হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী চীন, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটিশ যুক্তরাজ্য বা মার্কিন ইউনাইটেড কিংডম আর কি। তো এটার কি হয়ে যাবে উত্তর 3 নম্বর প্রশ্নটির? অপশন বি। ওকে, অপশন বি, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী চীন ভেটো প্রয়োগ করেছিল, সেই জন্য প্রথম প্রচেষ্টায় স্বাধীনতার পরপরই বাংলাদেশ আর কি জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করতে পারেনি। ওকে, পরবর্তীতে জাতিসংঘের সদস্যপদ পায়। নেক্সট, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রের আসন বন্টনের ক্ষেত্রে ল্যাটিন আমেরিকা থেকে কতজন প্রতিনিধিত্ব করে? এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নটির অপশান দেখো রয়েছে, এ আর কি 1 জন, বি রয়েছে 4 জন, সি 2 এবং ডি রয়েছে 3 জন। এটিও মোট একটা ভালো টাইপের প্রশ্ন আমি বলবো। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান সি। ওকে, 2 জন প্রতিনিধিত্ব করতে পারবে ল্যাটিন আমেরিকা থেকে। তারপর দেখো 5 নম্বর, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল তা নির্ধারণ করুন? অপশন এ, নিরাপত্তা পরিষদের নিজস্ব কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। অপশন বি, ইভান লোয়ার্ড এর মতে ভিটো ক্ষমতা সম্মিলিত জাতিপুঞ্জকে সুদৃঢ় ও সবল করেছে। অপশন সি, নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্রকে একত্রে পঞ্চপ্রধান বলা হয়। আর অপশন ডিটাও দেখিয়ে দিচ্ছি, দেখো অপশন ডি রয়েছে, জাতিপুঞ্জের সনদের 5ম অধ্যায়ে 20 থেকে 32 নম্বর ধারায় নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। বেশ ভালো প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন বি। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো কারণটা,
এই দেখো এখানে 5 নম্বরে অপশন বিতে কি বলছে, ইভান লোয়ার্ডের মত এখানে দিয়ে দিয়েছে। ইভান লোয়ার্ডের মতে কি বলছে, বি নম্বর, ভিটো ক্ষমতা সমস্ত জাতিপুঞ্জকে সুদৃঢ় এবং সবল করেছে। এটা হবে না, ভিটো ক্ষমতা জাতিপুঞ্জকে আর কি পঙ্গু করে দিয়েছে হবে, ঠিক আছে, পঙ্গু করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। ওকে, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। নেক্সট 6 নম্বর রয়েছে দেখো, ইন্টারপোল। ওকে, এর স্থাপিত হয় কবে আর কি, 1923, 1915, 1918, 1910। ভালো প্রশ্নটিও। ইন্টারপোল কবে স্থাপিত হয়? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন এ, 1923 সালে। 1923 সালে ইন্টারপোল স্থাপিত হয়। ওকে, ইন্টারপোল 1923 সালে। ওকে, যার সদর দপ্তর হেডকোয়ার্টার অবস্থিত ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে। ওকে, প্যারিস শহরে, একটু দেখে নেবে আর কি। নেক্সট 7 নম্বর রয়েছে দেখো, নিচের কোন সংস্থাটি উদ্বাস্তুদের সুরক্ষা প্রদান করে, যারা শরণার্থী তাদের? UNHCR, UNCHR, UNCIAD, UNICEF। ভালো প্রশ্ন। উদ্বাস্তুদের সুরক্ষা প্রদান করে কোন সংস্থা? উত্তর হয়ে যাবে অপশন এ, UNHCR। ওকে, UNHCR। নেক্সট, সমৃত জাতিপুঞ্জের 191তম সদস্য রাষ্ট্রের নাম কি? টুভালু, দক্ষিণ সুদান, মন্টিনিগ্রো, পূর্ব তিমুর। ওকে, উত্তর হয়ে যাবে পূর্ব তিমুর বা ইস্ট তিমুর। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ, যেটি ইন্দোনেশিয়ার কাছ থেকে 2000 আর কি সালে স্বাধীনতা পায়, 2002 সালে। তারপর 2002 সালেই জাতিপুঞ্জের ইউএনওর সদস্য হয়। এটা জানলাম কত নম্বর, 191। এখন বর্তমানে আছে 193টা, তাই তো? কাজে আমাদেরকে জানতে হবে 192 এবং 93তম সদস্য রাষ্ট্রের নাম। একটু শুনে নাও, এখানে আটবে না লেখাটা। 192তম সদস্য রাষ্ট্রের নাম হয়ে যাবে 192তম মন্টিনিগ্রো। দেখতে পাচ্ছ এই দেশটা মন্টিনিগ্রো। কত সালে? সালটা বলে দিচ্ছি, 2006 সাল। আর লাস্ট 193তম সাউথ সুদান বা দক্ষিণ সুদান, এই দেশটা কত সালে? এটা হয়ে যাবে 2011 সালে। ঠিক আছে, একটু লিখে নাও। নেক্সট 9 নম্বর দেখো, কিসের পরিপ্রেক্ষিতে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব গৃহীত হয়? সুয়েজ সংকট, কোরিয়া যুদ্ধ, সল্ট ওয়ান চুক্তির কাল, কোনোটিই নয়। উত্তর হয়ে যাবে কোরিয়া যুদ্ধ। ওকে, 1950 সালে কোরিয়া যুদ্ধ হয়। ওকে, আমরা জেনে গেলাম 50 সালে হয়। এর ফলে উত্তর এবং দক্ষিণ কোরিয়া আলাদাভাবে হয়ে যায়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় কোথায়? সাধারণ সভায়। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা নিযুক্ত হন কত বছরের জন্য? 8 বছর, 5 বছর, 9 বছর নাকি 6 বছর? ভালো প্রশ্ন, 10 নম্বরেরটাও। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কি? এই প্রশ্নটির 9 বছরের জন্য, তাই তো? সি, 9 বছরের জন্য। নেক্সট 11 নম্বর, ওয়াশিংটন ঘোষণায় সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কে উপস্থিত ছিলেন? দেখো কি টাইপের প্রশ্ন, যদি কঠিন হয় দিয়ে দেবে কিন্তু। ওয়াশিংটন ঘোষণায় এখানে রয়েছে লিটভিন, রয়েছে রুজভেল্ট, টিভি সুং, চার্চিল। উত্তর হয়ে যাবে এখানে অপশান এ। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ লিটভিন ওয়াশিংটন ঘোষণার ক্ষেত্রে রাশিয়া থেকে আর কি সোভিয়েত ইউনিয়ন থেকে তৎকালীন প্রতিনিধিত্ব করেছেন। এবার জানতে হবে এই ওয়াশিংটন ঘোষণা কবে হয়? 1942 সালের জানুয়ারি মাসে, 1 জানুয়ারি। ঠিক আছে, ওয়াশিংটন ঘোষণা হয়। ওকে, ওয়াশিংটন ঘোষণা হয়। সেখানে চীন থেকে প্রতিনিধিত্ব করেছেন টিভি সুং চীন থেকে, চার্চিল করেছেন ইউকে থেকে, এবং ইউএসএ থেকে রুজভেল্ট। ওকে, ইউএসএ থেকে রুজভেল্ট করেছেন প্রতিনিধিত্ব, রুজভেল্ট। নেক্সট দেখো
12 নম্বর প্রশ্ন, কত সালে লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয়? লন্ডন ঘোষণা 1940, 41, 43 নাকি 45? এটিও ভালো প্রশ্ন। লন্ডন ঘোষণা কবে হয় আমরা জানি, লন্ডন ঘোষণা 1941 সালে হয়। ওকে, 1941 হয়ে যাবে সঠিক উত্তর। 1941 সালের তারিখটা কত জেনে রাখো, 1941 সালের তারিখটা হচ্ছে 12ই জুন। 12ই জুন, ওকে, 12ই জুন 1941 লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয়। ওকে, নেক্সট, মহাসচিবের নির্বাচন 13 নম্বর, মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের কতজন সদস্যের সমর্থন একান্ত আবশ্যক? এখানে রয়েছে দেখতে পাচ্ছ 9 জন, তারপরে রয়েছে অপশন বিতে স্থায়ী সদস্য ব্যতীত 9 জন সদস্য, অপশন সি রয়েছে 5 জন স্থায়ী সদস্য সহ 9 জন সদস্য, ওপরের কোনোটি নয়। এই টাইপেরই প্রশ্ন থাকবে, অপশান নিয়ে একটু কনফিউশন তৈরি হবে। উত্তর হয়ে যাবে এটাই অপশান বি। ওকে, 12 নম্বরের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ স্থায়ী সদস্য ব্যতীত 9 জন। ওকে, 10 জনের মধ্যে 9 জন ছাড়াও। ওকে, নেক্সট 14 নম্বর দেখতে পাচ্ছ রয়েছে, সাধারণ আইনের সাথে আন্তর্জাতিক আইনের পার্থক্য পরিলক্ষিত হয় কোন ক্ষেত্রে? এখানে রয়েছে আইনের বৈধতার প্রশ্নে, সুনির্দিষ্টতা এবং স্পষ্টতার প্রশ্নে, সার্বভৌমত্ব শক্তির কার্যকারিতার প্রশ্নে, সবকটি। এখানে সুনির্দিষ্টতা এবং স্পষ্টতার প্রশ্নে এটা হবে, আইনের বৈধতা নিয়েও আর কি হবে, সার্বভৌম শক্তির কার্যকারিতা হবে, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে এটির সঠিক উত্তর। ওকে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, কাশ্মীর সমস্যা সমাধানের কোন চুক্তি বিশেষ তাৎপর্য বহন করে? বেশ ভালো প্রশ্ন। লাদাখ চুক্তি, সিমলা চুক্তি, সিন্ধু নদ চুক্তি, কোনোটিই নয়। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন বি, সিমলা চুক্তি। ওকে, সিমলা চুক্তি হয়ে যাবে সঠিক উত্তর। কবে হয়? 1972 সালে, তাই তো সিমলা চুক্তি হয়। নেক্সট 16 নম্বর দেখো, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? মোরারজি দেশাই, লাল বাহাদুর শাস্ত্রী, রাজীব গান্ধী, জওহরলাল নেহেরু। উত্তর হয়ে যাবে অপশন ডি, পণ্ডিত জওহরলাল নেহেরু। 1954 সালে চীনের সাথে ভারতের এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন-লাই। 17 নম্বর, আন্তর্জাতিক আইনকে আইনশাস্ত্রের বলস্থান বলে কে বর্ণনা করেছেন বা মন্তব্য করেছেন? অস্টিন, হল্যান্ড, লরেন্স, দুগুই। উত্তর হয়ে যাবে অপশন বি। ওকে, অপশন বি হয়ে যাবে 17 নম্বর প্রশ্নের, অর্থাৎ হল্যান্ড। ওকে, হল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর রয়েছে দেখো, 1947 সালের 21শে নভেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের কোন অঙ্গ কর্তৃক আন্তর্জাতিক আইন কমিশন গঠনের কথা বলা হয়েছে? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান এ, সাধারণ সভা কর্তৃক 1947 সালের 21শে নভেম্বর ইউএনও কর্তৃক একটা কি আন্তর্জাতিক আইন কমিশন গঠনের কথা বলা হয়েছে। 19 নম্বর প্রশ্ন, অধ্যাপক ওপেনহাইমার কাকে আন্তর্জাতিক আইনের জনক বলে গণ্য করেছেন? হেনরি মেইন, হুগো গ্রিটিয়াস, টমাস হবস, হেগেল। জনক কাকে বলা হয়েছে? এটা ভালো প্রশ্ন, এবং কে বলেছে দুটো এর সঙ্গে কিন্তু আর কি চলে আসছে একসঙ্গেই। উত্তর হয়ে যাবে প্রশ্নটির অপশান, এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান বি, হুগো গ্রিটিয়াস। ওকে, তাকে কে বলেছেন আন্তর্জাতিক আইনের জনক? ওপেনহাইম। ওকে, অধ্যাপক ওপেনহাইম। নেক্সট দেখো রয়েছে, নেক্সট প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান সি। ওকে, ইমানুয়েল কান্ট। ওকে, নেক্সট, কোনটি আন্তর্জাতিক আইনের উৎস হিসাবে গণ্য হয় না? আন্তর্জাতিক আইনের উৎস হিসাবে গণ্য হয় না ধর্ম, আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি, আন্তর্জাতিক প্রথাসমূহ,
সভ্যতাগুলির কর্তৃক স্বীকৃত আইনসমূহ। এটা ভালো প্রশ্ন, ঠিক আছে। 21 নম্বর উত্তর হয়ে যাবে ধর্ম, রিলিজিয়ন আন্তর্জাতিক আইনের উৎস হিসাবে গণ্য হয় না। নেক্সট 22 নম্বর দেখো, কোনটি আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু হিসাবে গণ্য হয় না? সীমানা চুক্তি আইন, নিরপেক্ষতা আইন, শান্তি আইন, যুদ্ধের আইন। এটাও ভালো প্রশ্ন একটি। উত্তর হয়ে যাবে কি 22 নম্বর প্রশ্নের, এটাও এ হয়ে যাবে, সীমানা চুক্তি আইন হবে সঠিক উত্তর। 23 নম্বর রয়েছে, কে 1905 সালে আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা সম্পর্কে উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক আইন হলো প্রথাগত এবং প্রয়োগগত রীতির সমষ্টি? পোলক, ওপেনহাইম, লরেন্স, কেলসেন। উত্তর কি হয়ে যাবে 23 নম্বর? অপশন বি, ওপেনহাইম। ওকে। নেক্সট, আন্তর্জাতিক আইন শব্দটির উদ্ভাবক হিসাবে কাকে গণ্য করা হয়? উত্তর হয়ে যাবে কি জেরেমি বেনথাম। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, জেরেমি বেনথাম। নেক্সট রয়েছে দেখো, আটলান্টিক সনদে যৌথ বিবৃতি দিয়েছিলেন কোন দুটি দেশের রাষ্ট্রনায়ক? ভালো প্রশ্ন এটিও। উত্তরে আছে দেখো, আমেরিকা ও রাশিয়া, আমেরিকা ও ব্রিটেন, ব্রিটেন ও ফ্রান্স, ব্রিটেন ও ইরান। উত্তর হয়ে যাবে আমেরিকা এবং ব্রিটেন আটলান্টিক সনদে যৌথ ভাষণ দিয়েছিলেন, যৌথ বিবৃতি আর কি প্রদান করেছিলেন। ঠিক আছে, আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নটি তোমরা অবশ্যই উত্তরটি তোমরা কমেন্ট করে জানাবে, কবে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় এবং কাদের মধ্যে হয়। নেক্সট, সাধারণ সভাকে বিশ্ববিবেকের কণ্ঠস্বর বলে আখ্যা দিয়েছেন কে? উইলসন, অস্টিন রেনে, অধ্যাপক গার্নার, পামার ও পারকিন্স। কি হয়ে যাবে এই প্রশ্নটির? অপশান বি হয়ে যাবে, অস্টিন রেনে। ওকে। নেক্সট, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠনে কোনটি সঠিক সেটি নির্বাচন করুন। আফ্রিকা থেকে 14 জন এবং এশিয়া থেকে 11 জন, লাতিন আমেরিকা থেকে 10 জন এবং পূর্ব ইউরোপ থেকে 6, পশ্চিম ইউরোপ ও অন্যান্য থেকে 13। উক্ত সবকটি। এই প্রশ্নটির উত্তর কি হয়ে যাবে? 27। উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটি সঠিক। ওকে, সবকটি আর কি সঠিক। টোটাল বর্তমানে সদস্য কত? টোটাল বর্তমানে 54, তাই তো? ওকে। নেক্সট, বিকল্পগুলির মধ্যে কোনটি ভুল সেটি নির্বাচন করুন। এখানে রয়েছে ন্যাটো, NATO, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ফাও, ফুড অ্যান্ড অ্যাটমিক অর্গানাইজেশন, ফুড অফ, তারপর দেখো সিএ রয়েছে সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন, সিএটো। ঠিক আছে, এটা তারপর রয়েছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইন এশিয়ান নেশন হবে এখানে, একটু কারেকশন করে নাও, নেশন হবে। ওকে, আসিয়ান। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান বি, এটা ভুল আছে। ঠিক আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন হবে। ওকে, এগ্রিকালচারাল অর্গানাইজেশন হবে ফাওয়ের পুরো নাম। আর এখানে এশিয়া লেখা আছে কিন্তু নেশনটা লেখা হয়নি, এখানে একটু কারেকশন করে নেবে। সাউথ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, আসিয়ান। নেক্সট, 29 নম্বর, জন্মলগ্নে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 18, 29, 34, 44। জন্মলগ্ন থেকে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 29। উত্তর হয়ে যাবে অপশন এ। ওকে, 18। বর্তমানে কত বললাম কিছুক্ষণ আগে? 54। নেক্সট, এদের মধ্যে কোনটি ফ্রান্সের ওচি শাসনাধীন ছিল? ফ্রান্সের আন্ডারে ওচি হিসাবে ছিল। এখানে রয়েছে টাঙ্গানিকা, সোমালিল্যান্ড, নিউ গিনি, ক্যামেরুনস। কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন ডি। ওকে, ক্যামেরুনস ফ্রান্সের আন্ডারে ওচি হিসাবে ছিল। নেক্সট, কোল্ড ওয়ার বা ঠান্ডার যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এখানে রয়েছে উত্তর হয়ে যাবে এখানে অপশানগুলির মধ্যে অপশান বি, ওয়াল্টার লিপম্যান হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, ওয়াল্টার লিপম্যান। নেক্সট, 32 নম্বর দেখো, ড্যাগ হামারশেল্ড কততম মহাসচিব ছিলেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। কত হয়ে যাবে? কততম ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয়তম, তাই তো? দ্বিতীয়তম মহাসচিব ছিলেন ড্যাগ হামারশেল্ড। ওকে,
দ্বিতীয়তম। নেক্সট, হটলাইন স্থাপিত হয়েছিল কাদের মধ্যে? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে, উত্তরগুলি বলে দিচ্ছি, মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে। ওকে, মস্কো ওয়াশিংটন অপশানে নাও থাকতে পারে, অপশানে যদি থাকে ক্রেমলিন এবং হোয়াইট হাউস, এটাও হয়ে যাবে সঠিক উত্তর। ক্রেমলিন হচ্ছে রাশিয়ার কার্যালয় আর হোয়াইট হাউস হচ্ছে আমেরিকার বা ইউএসের কার্যালয় প্রধান। তো এই হটলাইনটা কীভাবে চালিত মানে শুরু হলো এটা দেখো, 1962 সালে ঠান্ডা যুদ্ধের পর্বে আর কি কিউবাকে ঘিরে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র কিউবা, ঠিক আছে, রাজধানী হাভানা, সেটাকে কেন্দ্র করে, এটা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র আমেরিকার পাশে, সেই দ্বীপকে কেন্দ্র করে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে একটা সমস্যা দেখা দিয়েছিল, ঠিক আছে। এক্ষেত্রে বিবদমান দুই পক্ষ ইউএসএসআর এবং আর কি ইউএসএ তীব্র একটা লড়াই, একটা পরমাণু যুদ্ধ হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। যাই হোক, অবশেষে শান্ত পরিস্থিতি হয় এবং দুই দেশের মধ্যে হটলাইন চালু হয় এবং দেতাতের প্রচলন ঘটে এই সময় থেকেই। দেতাত কি? উত্তেজনা প্রশমন করা, অর্থাৎ পরস্পর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের পরিবর্তে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, একটা উত্তেজনাকর পরিস্থিতিকে ঠান্ডা রাখার মতো একটা পরিস্থিতির সৃষ্টিকে বলা হয় দেতাত। এই দেতাতের উদ্ভাবক ছিলেন, এটা 62 সালের পর হয়, হেনরি কিসিঞ্জার। ওকে, উদ্ভাবক হেনরি কিসিঞ্জার, এটাও মাথায় রাখবে। নেক্সট, বিমস্টেক কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন বি, 97 সালে। 6 জুন 1997 সালে বিমস্টেক আর কি গঠিত হয়। এই বিমস্টেকের প্রধান কার্যালয় ঢাকাতে অবস্থিত। এই যে আমি দেখাই একটু, এখানে আটবে না, তবু একটু দেখো, হ্যাঁ দেখো, বঙ্গোপসাগর, এটা বে অফ বেঙ্গল, এর তীরবর্তী যে সমস্ত রাষ্ট্রগুলি আছে সেগুলিকে নিয়েই মূলত এই বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টিসেক্টরাল অ্যান্ড টেকনিক্যাল ইকোনমিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ এই বিমস্টেকটা গঠিত হয়। এই বিমস্টেকের গঠিত হয় কবে বললাম? 6 জুন 1997 সালে, যার কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত এবং দেশের সংখ্যা দেখো, এখানে গুনলেই বুঝতে পারবা, ভারত, নেপাল, ভুটান 3টে হয়ে গেল, শ্রীলঙ্কা 4টে, বাংলাদেশ 5, মায়ানমার 6 এবং থাইল্যান্ড 7। ওকে, তাহলে সদস্য সংখ্যা হয়ে যাবে 7। এটা তোমরা মাথায় রাখবে। প্রশ্ন আসতে পারে কোনটি সদস্য নয়? উত্তর হয়ে যাবে পাকিস্তান, হ্যাঁ, এরকমভাবে থাকতে পারে অপশানে, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভারত। পাকিস্তান হয়ে যাবে, এরকমভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট, 35 নম্বর, ইউনিসেফ কবে গঠিত হয়? ইউনিসেফ গঠিত হয় কত সালে? এটাও বেশ একটা ভালো প্রশ্ন। 35 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ। ওকে, এ, 1946 সালে। এ প্রসঙ্গে বলি, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের, অর্থাৎ আমি ইউনাইটেড নেশনেরই কথা বলতে পারি, বেশ কয়েকটি আর কি অনেকগুলি রয়েছে সংস্থা, বিশেষায়িত সংস্থা, বিশেষজ্ঞ সংস্থা, এগুলি অনেক পড়তে হবে এখানে। প্রতিষ্ঠাকাল, হেডকোয়ার্টার এবং কিসের উদ্দেশ্যে গঠিত হয় এবং ফুল ফর্ম। তো এই বিষয়টি অনেকগুলি যেহেতু রয়েছে, গুরুত্বপূর্ণ 24টি আমি আলোচনা করে দিয়েছি অনেক আগে ইউটিউব চ্যানেলে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে পিন করে দিচ্ছি, ওখান থেকে তোমরা চেক করে নেবে এবং ফার্স্ট কমেন্টেও আমি পিন করে রাখবো, অবশ্যই চেক করে নেবে, সেখান থেকে কিন্তু অনেক তোমাদের হেল্প হবে। ওকে, এটা একটু দেখে নেবে কষ্ট হলেও। আর ইউনাইটেড নেশন এবং নিয়েও একটা ভিডিও করা আছে পৃথকভাবে, সেটাও আমি দিয়ে দেবো, চেক করে নিতে পারো, তাহলে তোমাদের এই ইউনিট থেকে আর কি ক্লিয়ার হয়ে যাবে। কেননা গ্রুপ সি থেকে প্রায় 10টা মতো প্রশ্ন আসতে চলেছে, এটা মাথায় রাখবে। নেক্সট, রাষ্ট্রপুঞ্জের বা সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? স্থায়ী আমরা জানি 5, সহজ প্রশ্নও থাকবে অনেক। কি কি? রাশিয়া, এদিকে রয়েছে চীন, এশিয়া থেকে ফ্রান্স, ইংল্যান্ড মানে ইউনাইটেড কিংডম এবং ইউএসএ বা আমেরিকা। এডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ম্যানিলা, সাংহাই, তাশখন্ড, টোকিও। উত্তর হয়ে যাবে অপশান এ, ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে অবস্থিত। ওকে, নেক্সট
দেখো ইউরোপিয়ান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটির উত্তর কি হয়ে যাবে? ইউরোপীয় ইউনিয়ন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 1993 সালে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ, ওকে, 1993 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে, ওকে। এ প্রসঙ্গে ন্যাটোর নবীনতম সদস্য রাষ্ট্রের নামটা মাথায় রাখবে, ফিনল্যান্ড, ওকে। ফিনল্যান্ড। এখনও সুইডেন অনুমোদন পায়নি, তুরস্ক অনুমোদন দিয়ে দিয়েছে, কিন্তু এখনও হাঙ্গেরি অনুমোদন দেয়নি, দিলে সুইডেনও ন্যাটোর সদস্য হয়ে যেত। নেক্সট রয়েছে 40 নম্বর, বান্দুং সম্মেলনে নিচের কোন সংস্থাটির জন্ম দেয়? বান্দুং সম্মেলন, ন্যাটো, G8, নেম, আর রয়েছে এশিয়ান। উত্তর হয়ে যাবে NAM, নন অ্যালাইডিং মুভমেন্ট, ওকে, বা জোট নিরপেক্ষ আন্দোলন। বান্দুং সম্মেলন ইন্দোনেশিয়ার বান্দুংয়ে 1955 সালে অনুষ্ঠিত হয়। 29টি দেশ এতে যোগদান করে, যার মধ্যে উল্লেখযোগ্য জোট নিরপেক্ষ আন্দোলনের আর কি প্রধান নেতা যাকে বলা হয়, যার মস্তিষ্ক প্রসূত ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, এছাড়াও মিশরের নাসের, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণ, ঘানার নক্রুমা, এরা খুবই গুরুত্বপূর্ণ সদস্য। শ্রীলঙ্কার বন্দরনায়েক সিরিমাভো, ঠিক আছে, এরা হচ্ছে এর গুরুত্বপূর্ণ সদস্য। এই যে ঠান্ডার যুদ্ধকালে দুটি বিবদমান পক্ষ আর কি দুটি পক্ষে অবস্থান নিচ্ছিল, একটাতে ছিল রাশিয়ার নেতৃত্বে বা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক, আর আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী। তো তার থেকে মুক্ত থাকার জন্য তৃতীয় বিশ্বের দেশগুলিকে নিয়ে, অর্থাৎ সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে নিয়ে এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন আফ্রিকার ন্যাম অর্থাৎ নন অ্যালাইডিং মুভমেন্ট গঠিত হয়। তার প্রথম সম্মেলনটা হয়েছিল আর কি, যার মাধ্যমে বান্দুং সম্মেলন 55 সালে। এরপর 1960 সালে দ্বিতীয় সম্মেলনটা হয় মিশরের রাজধানী কায়রোতে, এবং অবশেষে 1961 সালে ফাইনালি প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সাবেক যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে, ওকে। এখন যুগোস্লাভিয়ার দেশটার নেই, বেলগ্রেডে, ওকে। আশা করছি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো 41 নম্বর, OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এর বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হয়ে যাবে 57, ওকে, 57টি রাষ্ট্র, ওকে। নেক্সট, SCO বা সাংহাই, এখানে একটু ভুল আছে, দেখে নাও, SCO হবে, SCO, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এর সদস্য রাষ্ট্রগুলি। বর্তমানে 9টা রাষ্ট্র আছে, এখানে একটা রাষ্ট্র মিসিং আছে, উত্তর হয়ে যাবে অপশান, এক মিনিট, কি হয়ে গেল দেখো, ওকে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, রাশিয়া, পাকিস্তান, ভারত এবং ইরান, আমি এখানে লিখছি ইরান, দেখে নাও, ইরান হয়ে যাবে সদস্য, ওকে। টোটাল এই দেশগুলি হয়ে যাবে সদস্য। নেক্সট রয়েছে সার্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সার্কের প্রধান কার্যালয়, উত্তর হয়ে যাবে কি? সার্ক সম্বন্ধে একটু বলে দিই, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, 1 ঘন্টার কাছাকাছি চলে যেতে পারে, কিন্তু কাজে আসবে। উত্তর হয়ে যাবে কি? প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার অবস্থিত কাঠমান্ডুতে, ওকে। সার্ক প্রসঙ্গে কিছু কথা বলি একটু, 2 মিনিট মতো। সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এটি গঠিত হয় 1985 সালে ঢাকা সম্মেলনের মাধ্যমে। ঢাকা সম্মেলন কবে হয়? 7 এবং 8 ডিসেম্বর 1985 সালে। কিন্তু এই ঢাকা সম্মেলনের মধ্য দিয়ে 8 তারিখ ফাইনালি এই সার্ক গঠিত হয়, ঠিক আছে, 8ই ডিসেম্বর 1985 সালে। এবং এই সার্কের ধারণা যদি বলে কার মস্তিষ্ক প্রসূত, তো এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি 1979 সালে
তৎকালীন শ্রীলঙ্কাতে বেড়াতে গিয়েছিলেন আর কি, শ্রীলঙ্কা সফর, রাষ্ট্রীয় সফরে। সেখানে গিয়ে দক্ষিণ এশিয়া একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে তোলার আর কি অনুভব করেন। এর পরিপ্রেক্ষিতে আলোচনার মাধ্যমে ফাইনালি 1983 সালে দিল্লি সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার 7টা দেশ সম্মত হয় যে তারা একটা সংগঠন গড়ে তুলবে যার নাম হবে সার্ক। কিন্তু প্রথম যখন সংস্থাটি 85 সালে হয় তখন সদস্য ছিল 7। কে? পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। পরবর্তীতে 2007 সালে আরও একটি দেশ আফগানিস্তান সার্কের সদস্যপদ পায় আর কি, লাভ করে, দিয়ে টোটাল হয়ে যায় বর্তমানে 8 জন। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? এখন বর্তমানে 8 জন। আর এই সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? ঢাকায়। এবং এই যে এখানে কার্যালয়ের কথা জিজ্ঞাসা করেছি, তো এই কার্যালয়টা আমি সালটা লিখে দিচ্ছি, একটু দেখো, 1989 সালে, ঠিক আছে, কাঠমান্ডুতে আর কি প্রতিষ্ঠিত হয়। এখানে গুরুত্বপূর্ণ অবদান রাখে নেপালের তৎকালীন রাজা বীর বিক্রম সিংহ। ওকে, নেক্সট আর কি দেখো, নেক্সট রয়েছে 44 নম্বর, নিচের কোনটি সঠিক নয়? IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারপরে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কিনা দেখো, এই যে দেখো, UPU, ঠিক আছে, ইউনাইটেড পোস্টাল ইউনিয়ন। আর নেক্সট রয়েছে IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। AIEA, ইন্টারন্যাশনাল অটোমিক এজেন্সি। এটার উত্তর কি হয়ে যাবে? দেখো এখানে প্রশ্নটা কি করছে, 9 তাই বলেছে, সঠিক 9, 44 নম্বর প্রশ্ন 9 বলেছে। এটার উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি। অপশন বিতে কি আছে? UPU, ইউনাইটেড পোস্টাল ইউনিয়ন, ঠিক আছে, এটা হয়ে যাবে ভুল। তাহলে কি নাম পুরোটা সেটা জানতে হবে আমাকে। নেক্সট দেখো রয়েছে কি 45 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের 51তম সদস্য রাষ্ট্রের নাম কি? 51। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে পোল্যান্ড। ওকে, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে আমরা জানি? 1945 সালে, তাই তো, সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে 45 সালে আর কি প্রতিষ্ঠিত হয়। 26 জুন তারিখে, 26 জুন কি হয়? 50টা দেশ সনদে স্বাক্ষর করে। ভালো করে মাথায় রাখবে। কিন্তু তাহলে আমরা 50টা বলছি না কেন? মোট সদস্য প্রতিষ্ঠাকালে প্রশ্ন যদি থাকে এরকম কটা দেশ ছিল, তখন উত্তর অবশ্যই 51 হবে, 50 হবে না। এটা নিয়ে কনফিউশন থাকে অনেকের মধ্যে, আমি কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করছি। এখানে 26 জুন তারিখ 1945 সালে 50টা দেশ স্বাক্ষর করে সনদে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু দেখো 24 অক্টোবর আমরা কি বলছি? জাতিপুঞ্জ দিবস, তাই তো। 24 অক্টোবর কি বলছি? কি জাতিপুঞ্জ দিবস, জাতিসংঘ দিবস, জাতিপুঞ্জ দিবস আর কি। তো জাতিপুঞ্জ দিবস 24 অক্টোবর, সেই দিন আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। তার আগেই কিন্তু পোল্যান্ড, ঠিক আছে, স্বাক্ষর করেছিল না পোল্যান্ড। সে পোল্যান্ড 15 তারিখে, অক্টোবর মাসের 15 তারিখে আর কি সনদে স্বাক্ষর করে দেয়। কাজেই পোল্যান্ডও কিন্তু এই ঘোষণা 24 তারিখে হওয়ার আগেই কিন্তু স্বাক্ষর করে দিয়েছে। কাজেই পোল্যান্ডও যোগ হয়ে যাবে, দিয়ে সদস্য সংখ্যা হয়ে যাবে 51, গুলিয়ে ফেলবে না। ওকে, 46 নম্বর প্রশ্ন দেখো, ন্যাটো 1955 আছে, এখানে A স্তম্ভ আর B স্তম্ভ আছে আর কি, আমি মিলিয়ে উত্তরটা বলে দিচ্ছি। দেখো এরকম কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে, মিলিয়ে দিই। ন্যাটো কবে হয়? তোমরা আশা করছি গেস করতে পারছো। 49 সালে, ওয়ারশো 55, বেলগ্রেড 61, সার্ক 85। তাহলে এখানে উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর 46 নম্বর প্রশ্নের অপশন ডি, ঠিক আছে, কোনোটি নয়। ওকে, কোনো অপশানই মিলবে না, একটু চেক করে নেবে এটা। হ্যাঁ, এরকমভাবে কিন্তু প্রশ্ন বিভ্রান্ত করার জন্য থাকতে পারে। তারপর দেখো 47 নম্বর প্রশ্ন, ইউএনওর মহাসচিবগণের সময়কে
আর কি সাজাতে বলছে। কাজেই ভালো করে বলছি, ইউএনওর মহাসচিবদের নাম কে পরপর আছে সিরিয়াল ওয়াইজ দেখে নেবে একটু, তাহলে সুবিধা হবে সাল অবধি। প্রথমে আছে বুতরাস ঘালি, অ্যান্টোনিও গুতেরেস, ট্রেগভিলি, কুর্ট ওয়াল্ডহেইম। তো প্রথমে আমরা জানি 3 নম্বর হয়ে যাবে, কেননা ট্রেগভিলি প্রথমে আসবেই, ভালো কথা। নেক্সট এরপর দেখো, আর সব শেষে আসবে অ্যান্টোনিও গুতেরেস, মিডিলে দুটো ঢুকবে তাহলে, তাই তো। তারপর হয়ে যাবে দেখো 4 নম্বর কি আছে, 4 নম্বরটা অর্থাৎ ওয়াল্ডহেইম, আর তারপরে আছে বুতরাস ঘালি। তো এখানে 3, 4, 1, 2 অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরকমভাবে প্রশ্ন থাকবেই, মিলিয়ে নেবা। 48 নম্বর রয়েছে, এটা ভালো প্রশ্ন দিয়েছে, এই টাইপের প্রশ্ন থাকবে। এ স্তম্ভ বি স্তম্ভ। আটলান্টিক সনদ কবে হয়? আমি প্রশ্নটা ধরেছিলাম এর আগে, বলতে বললাম কত সালে? 41 সালে, ঠিক আছে। তারপরে মস্কো ঘোষণা কবে হয়? এটাও আর কি আশা করছি জানো, 43 সালে। 43 কোথায়? অপশান ডিতে আছে। ওয়াশিংটন 42। ডাম্বারটন ওকস কবে হবে? 44-এ। তাহলে উত্তর হয়ে যাবে কি প্রশ্নটার, বলো? অপশান সি। ওকে, মিলিয়ে নেবা, 1-এর সাথে বি মিলে গেছে। তারপরে দেখো 2-এর সাথে ডি, ঠিক আছে, 3-এর সাথে এ, ঠিক আছে, এবং 4-এর সাথে সি। ওকে, নেক্সট 49 নম্বর প্রশ্ন, বর্তমানে OSCE পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 49 নম্বর প্রশ্ন, সদস্য সংখ্যা কত? উত্তর হয়ে যাবে অপশান ডি, একটিও নয়। ওকে, একটিও নয়, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট অর্থাৎ 0। 50 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার প্রত্যেকটি সদস্য রাষ্ট্র কটি করে ভোট দিতে পারে? 193টা রাষ্ট্র আছে, সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারবে 1 থেকে 5টা, কিন্তু ভোট দিতে পারবে 1টা। ওকে, সঠিক বিকল্পটি চয়ন করুন, আর কি বাঁচতে বলছে, সঠিক কোনটি? 51 নম্বর রয়েছে দেখো, কেবল সদস্য রাষ্ট্রসমূহ আন্তর্জাতিক বিচারালয়ের বিবাদ মীমাংসার জন্য বিচারপ্রার্থী হতে পারে। অপশান বি রয়েছে, কোনো ব্যক্তিগত বিরোধ মীমাংসা আন্তর্জাতিক বিচারালয়ে করা যাবে না। অপশান সি, যে সকল রাষ্ট্র ইউএনও সদস্য নয় তারা শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক বিচার আদালতের সংবিধানের সদস্য হতে পারবে। আর সবকটি সত্য। 51 নম্বর প্রশ্ন, এটি ভালো প্রশ্ন করেছে, উত্তর হয়ে যাবে ঠিক আছে, অপশান ডি, সবকটি সত্য। এই টাইপের বড় বড় প্রশ্ন থাকবে। 52 দেখো, প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচার আদালতের বা বিচারালয়ের আইসিজের বিচারপতিদের অবসর গ্রহণ করে, আমরা জানি। কত? ভালো প্রশ্ন এটিও, কতজন বলে ভালো? প্রতি 3 বছর অন্তর। কত হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে। ওকে, 1/3 অর্থাৎ 3/1/1। 3 5 15 জন সদস্য, অর্থাৎ 5 জন করে সদস্য। সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ নামটি আর কি ঘোষণা করা হয়? সম্মিলিত জাতিপুঞ্জ নামটি ঘোষণা করা হয় কোথায়? ওয়াশিংটন ঘোষণায়, তাই তো। ওয়াশিংটন ঘোষণায় না, সরি, এখানে তাহলে কি হয়ে যাবে? 53 নম্বর। 53 নম্বর হয়ে যাবে অপশান সি, সরি, ঘোষণার কথা বলছে এখানে। 53 নম্বর হয়ে যাবে অপশান সি, সরি, কোনটাই হয়ে যাবে? মস্কো ঘোষণায়। ওকে, মস্কো ঘোষণা হয় কবে? 1943 সালে মস্কো ঘোষণা হয়, তখন গঠনের কথা আর কি ঘোষণা করা হয়। আর ওয়াশিংটন ঘোষণায় আর কি এর যে নাম, সেটাকে আরও একটা অন্য নামে আর কি অভিহিত করা হয়, সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষণা, ডক্ট্রিন নামে। ওকে, ডক্ট্রিন অফ ইউনাইটেড নেশনস, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। কিন্তু এক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, মস্কো ঘোষণা। নিচের কোনটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা নয়? EU, ন্যাটো, আসিয়ান, সার্ক। উত্তর হয়ে যাবে ন্যাটো সামরিক সংস্থা। ওকে, এটা নয়। আর 55 নম্বর লাস্ট প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ, প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? প্রথম দিকে টোটাল ছিল 11টা, 5 জন স্থায়ী, 6 জন অস্থায়ী, ঠিক আছে, 1965 সাল পর্যন্ত।
মাথায় রাখবে। ঠিক আছে, এই ছিল আর কি মোটামুটি প্রশ্ন তোমাদের। এবার এগুলি দেখতে পাচ্ছ ইংরাজি ভাষায় রয়েছে প্রশ্নগুলি, বেশ কিছু প্রশ্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে, আশা করছি দেখতে পাচ্ছ। ওকে, তো এই আমাদের প্রশ্ন আর কি। এখান থেকে মোটামুটি টাইপটা আমি দেখানোর চেষ্টা করছি আর কি। ঠিক আছে, প্রশ্নের কোনো সাজেশন কমন হয় না, কি প্রশ্ন দেবে নিজেও জানি না, কিন্তু এই টাইপের প্রশ্ন আর কি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটা আমি জানানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের উপকারে আসবে। এখনও সময় আছে, ভালো করে প্রিপারেশান নাও। আর যারা প্রিপারেশানে আমাদের সঙ্গী হতে চাও, আমাদের কাছে নিতে চাও, তারা অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 7679955216। এই নাম্বারে আবারও বলছি 7679955216। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। এটা এই দুটো ভিডিওর কথা বললাম, হ্যাঁ, বিশেষায়িত সংস্থার সবগুলি তোমরা একটু চেক করে নেবে। আর এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করবে যদি কারো মক টেস্টের প্রয়োজন হয়, কিংবা ক্লাস, মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, ঠিক আছে, কোনো কিছুর প্রয়োজন হয়, অবশ্যই তোমরা প্রশ্ন করবে, আমি ফোন করবে, হ্যাঁ, কিংবা তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের অবশ্যই সহযোগিতা করা হবে। কোর্স ফি নিয়ে ভাবনা চিন্তার কোনো দরকার নেই, ফোন করবে তাহলেই হবে। ওকে, আশা করছি তোমরা ভালো করেই পড়াশোনা করতে থাকো, ভালো করে এগিয়ে যাও। তোমাদের অবশ্যই সফলতা কামনা করে সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তোমরা যেন এগিয়ে যাও, ভালো একটা জায়গায় যেতে পারো। তোমরা যে এতদিন ধরে অপেক্ষা করছো, অপেক্ষার যেন ভালো মতো অবসান হয় এবং চাকরিটা পেয়ে যাও, তার অবশ্যই আমরা সমর্থন জানাই এবং তার জন্য দোয়া করি তোমরা ভালো একটা পজিশনে চলে যাও। ঠিক আছে, যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি।